আমাদের এই দেশে রেমিটেন্স আরো বাড়াতে হবে। আমাদের দেশের জ্বালানি এখন আমদানি করতে হয়, মাটির নিচে যেগুলি আছে জ্বালানি সেগুলিকে আমার উত্তোলন করতে হবে। আমাকে বিদ্যুতের সেফটি নেটওয়ার্ক করতে হবে। আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি তার যদি কোনো সমস্যা থেকে থাকে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। সো নাথিং নেগেটিভিটি, উই আর ইনক্লুসিভ এবং সেইভাবে কথা বলি। এটা গেলে একটা পার্ট। আরেকটা পার্টে এই স্বাধীনভাবে কথা বলার জন্যই আমার স্বাধীনতা স্বকীয়তাটা কি তা অবশ্যই জানতে হবে। একটা নির্জোট এবং সকলকে নিয়ে এবং বহু বিপরীতমুখী শক্তিকেও যদি আমি একসঙ্গে ধরে রাখতে চাই, তাহলে আমার যে একটা শক্তিশালী মঞ্চ তৈরি করার ক্ষমতা লাগবে, সেই ক্ষমতার জন্য তো তাহলে আমার একটা স্বাধীন স্বকীয়তা লাগবে। এবং সে কারণে আমাকে জানতে হবে 56,000 বর্গমাইলের বাংলাদেশের যে বাঙালি আর 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরের যে বাঙালি, দুই বাঙালির নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। বাংলাদেশের কোনো বাঙালিকে কলকাতার কোনো বুদ্ধিজীবীর কাছ থেকে আমি বাঙালি কি বাঙালি না বা কতটা খাঁটি এই সার্টিফিকেট তো আমার কলকাতায় গিয়ে নিতে হবে না। অথবা কেউ যদি এসে আমাকে দাবি করেন যে তুমি মুসলমান কি মুসলমান না, শহীদ জিয়াউর রহমান মুসলমান কি মুসলমান না, এই সার্টিফিকেট পিন্ডির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। নো। সো বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশ। এই স্বকীয়তা যখনই চিন্তার মধ্যে আসে তখনই কিন্তু আমি বুঝি যে আমার স্বকীয়তা কতটুকু এবং আমার স্বকীয়তায় কে কে সম্মান করে মর্যাদা দেয় এবং আমার এই স্বকীয়তা বজায় রাখার জন্য কোন কোন শক্তির সঙ্গে আমি সম্মিলিতভাবে থাকতে বাধ্য। এখানেই কিন্তু আমার নিজের স্বার্থ ভিত্তিক একটা বৃহত্তর ঐক্যের দ্বার সবসময় উন্মুক্ত থাকে। শহীদ জিয়াউর রহমান কিন্তু তাই করেছেন এবং করেছেন বলেই কিন্তু সঞ্জীব রেড্ডি ভারতের প্রেসিডেন্ট, তাকে যখন ভারতের প্রেসিডেন্ট হাউসে যখন সম্বর্ধনা দেয় সম্ভবত 1977 বা 78 সনে, তখন কিন্তু তিনি নিজে তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে ভারতের রাষ্ট্রপতি কিন্তু বক্তৃতায় লিখিতভাবে বলছেন, যা নিয়ে এখনো পরবর্তীকালে অনেকেই অনেক কথাবার্তা বলার চেষ্টা করেছেন। এই নীতিমালাগুলি অবলম্বন করেছেন বলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে এই কথাগুলি বলেছেন। এবং 75-এর পূর্ববর্তী শাসন থেকে পরবর্তী শাসনের মধ্যে এমন কোনো অবস্থান জিয়াউর রহমান সাহেব নেন নাই যেটা নিলে পরে ভারতের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করবেন না অথবা তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলবেন না, তা কিন্তু নেন নাই। তিনি এমন অবস্থান নিয়েছেন যে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছে, যা আওয়ামী লীগের বলয় এবং বুদ্ধিজীবীরা এখনো দিতে চাচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই ভারত কি করে জানি না, বাট আওয়ামী লীগ তো দাবি করতে চায় তারা হচ্ছে ভারতের পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল। অতএব নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতি শহীদ জিয়াউর রহমানের যখন নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদেরকে এই বিষয়গুলির সমস্ত ঘটনাগুলিকে একসঙ্গে টেবিলে রাখতে হবে।